আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো, সাগর দত্ত হসপিটালে জুনিয়র ডাক্তারদের মারার ঘটনায় আগে গ্রেপ্তার হয়েছিল 4 জন, পরে কামারহাটি থানায় আত্মসমর্পণ করে আরও 2 জন। আজ এই 2 জনকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি না টাঙালে পুজোর অনুদানের টাকা নেবেন না। একাধিক দুর্নীতির অভিযোগ, আরজি করে প্রাক্তনীদের সংগঠন থেকে বহিষ্কৃত করলেন সুদীপ্ত রায়। কলকাতার তরুণী ধর্ষিত হলেন বর্ধমানে গিয়ে, স্টেশনে পরিচয় হওয়া অভিযুক্ত পাকড়াও মেমারি থেকে। এবারে আসছি বিস্তারিত খবরে। সাগর দত্ত হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের উপর হামলা কাণ্ডে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের শোকজ। ওই দিনে ফিমেল মেডিসিন ওয়ার্ডে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের শোকজ করলেন হাসপাতালের সুপার। নিরাপত্তা রক্ষী যারা সরবরাহ করেন সেই সংস্থাকেও শোকজ করলেন হাসপাতালের সুপার। হামলা কাণ্ডের পর ফিরল হুঁশ, হাসপাতালে লাগানো হলো সিসি ক্যামেরা। সংখ্যায় বাড়াচ্ছেও এই সিসি ক্যামেরা হাসপাতাল। আগে ছিল 244টি ক্যামেরা, আজকে আরো বেড়ে 330টি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত করা হয়েছে। শুক্রবার সাগর দত্ত মেডিকেল কলেজে ঢুকে জুনিয়র ডাক্তারদের উপর রীতিমতন হামলা চালায় রোগীর পরিবারের আত্মীয়রা। আর এই ঘটনার প্রসঙ্গ এবার উঠে এলো সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিতে। সিনিয়র চিকিৎসকদের আইনজীবীরা তোলা এই ইস্যুতে পাল্টা ডাক্তারদের না আসার কারণে রোগী মৃত্যু হয়েছে বলে জানাচ্ছেন। রাজ্য সরকারের আইনজীবীরা এমনটাই দাবি করলেন, জানিয়ে হতাশা প্রকাশ করেছেন চিকিৎসকেরা। চিকিৎসকের গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ ধুন্ধুমার, আক্রান্ত চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী সকলেই। শুক্রবারের এই ঘটনার পর থেকে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন সাগর দত্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। সোমবার আরজি কর মামলায় শুনানিতে সুপ্রিম কোর্টে উঠে আসে সাগর দত্ত মেডিকেল কলেজের হামলার এই প্রসঙ্গটি। এইসবের মধ্যেও দুটো হামলার ঘটনা ঘটেছে। 27শে সেপ্টেম্বর সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে উন্মত্ত জনতা ঢুকে হামলা করেছেন। পুলিশ, বেসরকারি নিরাপত্তা কর্মী, রাত্রিরের সাথী এরা সেখানেই দাঁড়িয়েছিল। দ্বিতীয় হামলা ঘটায় রবিবার দিন। রাজ্য সরকারের আইনজীবীর বক্তব্যে তীব্র বিরোধিতা করেছেন সাগর দত্ত মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা। এদিকে সোমবার বিকেলে আচমকাই সাগর দত্ত মেডিকেল কলেজের ধর্ণা মঞ্চ খুলে দেওয়া হয়। লাইট, ফ্যান, প্রথমে কিছুই বুঝে উঠতে পারেনি আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা, কিন্তু সাউন্ড সিস্টেম সরিয়ে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। সাউন্ড সিস্টেম খুলে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই গাড়ির সামনেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন জুনিয়র চিকিৎসকেরা। এদিকে সাগর দত্ত মেডিকেল কলেজে হামলায় ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা 4 থেকে বেড়ে হলো 6। মৃত রোগীর পরিবারের আরো 2 সদস্যকে গ্রেপ্তার করলো পুলিশ। উল্টো দিকে চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগে পাল্টা জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন 36 বছর বয়সী মৃত রোগিনী রঞ্জনা সাউয়ের স্বামী। মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে অসুবিধা থাকলে সরকারি অনুদান না নেওয়ার নিদান দিলেন তৃণমূলের বিধায়কেরা। পুজোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত ক্লাবগুলি 85,000 টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, কিন্তু সেই সমস্ত পুজো কমিটির মণ্ডপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙানোতে অসুবিধা রয়েছে, তাদের এই সরকারি অনুদান না নেওয়াই ভালো বলে দাবি করলেন ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী। সোমবার দুর্গাপুজো কমিটিগুলিকে চেক বিতরণ করার জন্য বিশেষ মঞ্চের আয়োজন করা হয়েছিল, সেখানেই উপস্থিত ছিলেন বিধায়করাও। এই মঞ্চ থেকেই এই বার্তা দেন তিনি, আর তা নিয়েই সরব হয়েছেন বিরোধীরাও। মানগোবিন্দ অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিচ্ছেন, তার ছবি যেন প্রতিটা প্যান্ডেলে টাঙানো থাকে। এটা সরকারের টাকা, মুখ্যমন্ত্রী সরকারের লোক, অনেক টাকা নিচ্ছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর ছবি টাঙাচ্ছেন না। তিনি আরো বলেন, যাদের মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে অসুবিধা রয়েছে তারা যেন এই টাকা না নেয়। আমার অনুরোধ, আপনারা যদি মনে করেন মুখ্যমন্ত্রীর ছবি টাঙাবেন না তাহলে টাকাটাও নেবেন না। তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যের প্রেক্ষিতে সরব হয়েছেন বিরোধীরা। জেলা বিজেপির মুখপাত্র শান্তস্বরূপ দে বলেন, তৃণমূল একনায়কতন্ত্র চলে। পুজোর টাকা দেওয়াকে কেন্দ্র করে ভাতারের বিধায়ক হুমকি দিচ্ছেন, এটি থ্রেট কালচারের অন্যতম একটি অংশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙানো নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বিধায়ক এভাবে হুমকি কেন দেবেন, এই বিষয়টি নিন্দনীয়। সরব হয়েছেন জেলার বাম এবং কংগ্রেস নেতারাও। যদিও বিরোধীদের কথায় আমল দিতে নারাজ জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি স্থায়ী সমিতি কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা শান্তনু কোনার। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলিকে টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন বিশ্বজুড়ে, কিন্তু রাজ্যের পুজোর জৌলুস বৃদ্ধি নিয়ে এরপর চর্চাও হয়েছে। একজন বিধায়ক নিজের ব্যক্তিগত মতামতের কথা বলেছেন, এটা খুবই সাধারণ একটি বিষয়। এদিকে পুজোর অনুদান দেওয়ার জন্য সরকারি শর্ত প্রসঙ্গে পূর্ব বর্ধমানের জেলা
তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পুজো মণ্ডপে টাঙাতে হবে, এই ধরনের কোনো নিয়ম কিন্তু কোথাও নেই। কিন্তু সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপ যেমন সেভ ড্রাইভ, সেভ লাইফ, কন্যাশ্রীর মতন প্রকল্পগুলি হোর্ডিং টাঙানোর কথা বলা হয় পুজোর কমিটিগুলিকে। একাধিক দুর্নীতির অভিযোগ, আরজি করের প্রাক্তনীদের সংগঠন থেকে বহিষ্কৃত হলেন সুদীপ্ত রায়। তার বিরুদ্ধে অভিযোগ, সন্দীপের অত্যন্ত ঘনিষ্ঠ পৃষ্ঠপোষক ছিলেন তিনি। সন্দীপের নানান বেআইনি কাজে সরাসরি সমর্থনও জানিয়েছেন তিনি। এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই সুদীপ্তকে সংগঠনের সদস্য পদ থেকে বরখাস্ত করা হয়েছে। আরজি কর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়কে বহিষ্কার করল আরজি করের প্রাক্তনীদের সংগঠন। গত 31শে আগস্ট আরজি করের প্রাক্তনীদের নিয়ে বার্ষিক জেনারেল বডি মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবারই সংগঠনের তরফ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হলো সুদীপ্ত আর সংগঠনের অংশ না। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, 31শে আগস্ট বৈঠকে সুদীপ্ত এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগ, সন্দীপের তিনি অত্যন্ত পৃষ্ঠপোষক ছিলেন। বিভিন্ন সময় নাকি সন্দীপের নানান ধরনের বেআইনি কাজে সরাসরি সমর্থন করেছেন। সম্প্রতি একটি জাতীয় স্তরের পত্রিকায় সন্দীপের প্রশংসাও করেছেন সুদীপ্ত, যেখানে বারবার সন্দীপকে একজন দক্ষ প্রশাসক এবং ভালো শিক্ষক বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও গত বছরের আগস্ট মাসে আরজি কর হাসপাতালের প্রশাসনিক ভবনের একতলায় প্রাক্তনীদের সংগঠনের জন্য বরাদ্দ ঘরটিতে বেআইনিভাবে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তাতেও সুদীপ্তের হাত ছিল বলেই মনে করেছেন প্রাক্তনীরা। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে সুদীপ্তকে সংগঠনের সদস্যপদ থেকে বরখাস্ত করা হয়েছে। সংগঠনের তরফে বিবৃতিতে সই করেছেন সাম্মানিক সচিব তাপস ফ্রান্সিস বিশ্বাস। প্রসঙ্গত, ল্যাবরেটরিতে দুর্নীতির অভিযোগ উঠেছে শনিবার দিন। কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি দিয়েছে সেখানকার পড়ুয়াদের সংগঠন। অভিযোগ, মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির তৎকালীন চেয়ারম্যান সুদীপ্তের নির্দেশেই সব চলছিল। টাকার বিনিময়ে হাসপাতালে শয্যা বিক্রির অভিযোগও উঠেছে সুদীপ্তের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, শনিবার 18 বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এক তরুণী বাড়ির অজান্তেই রাস্তায় বেরিয়ে পড়েন। ওই দিন রাত্রে তিনি ট্রেনে করে চলে আসেন বর্ধমান স্টেশনে। মানসিক ভারসাম্যহীন ওই তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। তাকে গ্রেপ্তারও করা হয়েছে। অভিযুক্তের বাড়ি পূর্ব বর্ধমানের কালনাথালা এলাকায়। অন্যদিকে নির্যাতিতা কলকাতার বাসিন্দা। রবিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, শনিবার 18 বছর বয়সী মানসিক ভারসাম্যহীন ওই তরুণী বাড়ির অজান্তেই রাস্তায় বেরিয়ে পড়েন এবং ওই দিন রাত্রে তিনি ট্রেনে করে চলে যান বর্ধমান স্টেশনে। বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে কোনো হদিশ না পেয়ে তরুণীর পরিবারের তরফ থেকে স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। রবিবার সন্ধ্যায় মেমারি থেকে উদ্ধার হয় ওই তরুণী। পুলিশের মাধ্যমে খবর পেয়ে মেমারিতে চলে যান মেয়েটির পরিবারের সদস্যরা। তবে পরিবারের লোকজনকে মেয়েটি জানায় তিনি শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তাকে একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে পুলিশ। জানা যায়, বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্মে এক যুবকের সঙ্গে পরিচয় হয় ওই নির্যাতিতার। রবিবার সকালে অভিযুক্ত তাকে মেমারিতে একটি আত্মীয়ের বাড়িতে নিয়ে যায়। সেখানেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাকে বর্ধমান আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক তাকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবারই ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি নথিভুক্ত করিয়েছে পুলিশ।